চুমুকে। দর্শক, ঈদের আমেজ যেহেতু চলছে এবং ঈদ যেহেতু আমাদের আনন্দময় করছে, এবং ঈদে যদি স্পেশাল কেউ আমাদের টিভি স্ক্রিনের সামনে না থাকে তাহলে কি ভালো লাগে? আর স্পেশাল কেউ বা ভালো কিছু কিন্তু হয় গানের মাধ্যমে, কারণ গান যেমন মন ভালো করে সেমন গানের শিল্পীটাকে দেখলেও কিন্তু মন ভালো হয়ে যায়। তাই আজ আমাদের মাঝে উপস্থিত আছেন একজন সঙ্গীত শিল্পী। তার বিখ্যাত বিখ্যাত গান রয়েছে এবং তিনি প্রত্যেকটা গানই বেশ সুপার ডুপার হিট দিয়েছেন। কার কথা বলছি পরিচয় করে দিলে বুঝতে পারবেন। দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রবি চৌধুরী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল, ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুভ সকাল। যেহেতু ঈদের আমেজ ভরপুর, ঈদ তো পুরা ঈদে তো ব্যস্ততা থাকেই, এবং ঈদের আগে স্পেশালি যারা আর্টিস্ট শিল্পী হিসেবে কাজ করছেন, গানের শিল্পী, তাদের অনেক কাজ থাকে, দর্শকদের উপহার দেওয়া, কাজের প্রেশার, ফ্যামিলি। তো এই ঈদটাকে কিভাবে কাটানো হয়? একদম ফুললি রেস্ট নাকি কাজ দিয়ে? কুরবানিতে গানের কোনো ব্যাপার থাকে না। আমরা গান রিলিজ করি হচ্ছে মানে ঈদে, ঈদের সময় দুটো ঈদ তো, ঈদুল আজহাতে, হ্যাঁ রোজার ঈদে গানটা হয়, নতুন গানের আয়োজন থাকে, কিন্তু আমরা গরু ছাগল নিয়ে ব্যস্ত থাকি কুরবানি ঈদে। আচ্ছা, মানে মহান আল্লাহ তাআলার আমাদের নবীজির সন্তুষ্টির জন্য। জি অবশ্যই। হ্যাঁ, এই আর কি। তো আচ্ছা, তবে ঈদের দিন আসলে, কোরবানি ঈদ আসলে আমার মনটা খারাপ থাকে, কারণ ঈদের দিনই আমার বাবা মারা গেছেন, মানে আমাদের ছেড়ে চলে গেছেন, ওই কারণে একটু মনটা খারাপ থাকে, তার জন্য দোয়া করি। জি অবশ্যই, আমরা সকলে তার জন্য দোয়া করি। আর অবশ্যই চালের রুটি দিয়ে মাংস। আচ্ছা, হাটে কি যাওয়া হয়? হাটে যাওয়া হয়েছে এই ঈদে গরু কিনতে বা ছাগল কিনতে? হাটে আমি মাস্ক পরে যাই তো, আর আমি গেলে না, যেটা আমি দূর থেকে দেখিয়ে দিই, আমার লোকজন যায় সাথে, যে ওই গরুটা ভালো লাগছে, ওটা তোমরা কিন নাও। আচ্ছা, পছন্দটা আপনার থাকে? আমি করি, হ্যাঁ পছন্দ। তো হাটে তো নিশ্চয়ই প্রচুর যাওয়া হয়েছে, এমন কোনো মেমোরিজ আছে মাস্ক পরে যাওয়ার পরও কোনো ভক্ত চিনে ফেলেছে? তো চেনার পরে, মানে যখন টাকাটা দিতে যাই আর কি, তখন তো চিনে, তখন ছবি তুলে। ভয়েসটাও কিন্তু ম্যাটার করে, ভয়েসেই হয়তো বা চেনে, চোখে দেখেও একটু টুকটাক চিনতে না পারলেও ভয়েসটা যখন বলেন তখনই মনে হয় চিনে ফেলে। হ্যাঁ, ছবি তোলে, সব সেলফি, এই আচ্ছা তো খুশি হয়। আচ্ছা, যেহেতু কোরবানির ঈদ, আরেকটা কিউরিওসিটি, যে কোন গরুর হাট আপনার খুব পছন্দ? মধুমিতা সিনেমা হলের পাশে একটা গরুর হাট থাকে, বা যাত্রাবাড়ির পরে থাকে। আচ্ছা, তাহলে তো অনেক জামাই আদর পান আপনি। পুরন ঢাকাতে নাকি জামাই আদর অনেক করা হয়। একদম 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 শেষ করে দিই আর কি, মানে টেবিল ভর্তি খাবার থাকে। মনে করো দুপুরে 2টার দিকে লাঞ্চ করলাম না, বিকেল বেলায় ওরা কিন্তু পুরান ঢাকার মানুষ একটা নাস্তা খায়, এটা খাবেই, এবং সেই নাস্তাটা খুব হেভি হয়। হেভি, হ্যাঁ, রুটি টুটি দিয়ে, মাংস দিয়ে। আমি তো এটা আবার নিতে পারি না, আমি খুব এটা, আমি একটু ওদের সাথে শেয়ার করি আর কি। তো ওই পুরান ঢাকাতেই কোরবানিটা করা হয়। আচ্ছা, আর গ্রামে তো আমি আগে করতাম, কারণ এখন মা একটু সিক, সে কারণে উনি মতো লোড নিতে পারে না, মানে এত লোকজন আসবে, মাংস দেওয়া নেওয়া, এটা খুবই সমস্যা হয়ে যায়। বড়বেলার ঈদ তো হাটে গিয়ে গরু কেনা পর্যন্ত হচ্ছে, দায়িত্বও আছে। ছোটবেলার কোন, মানে সবচেয়ে মেমোরেবল কোন জিনিসটা আপনাকে এখনো মনে হয় যে ঈদে এই জিনিসটা করা হতো, এখন সেটা হয়ে ওঠে না বা করতে ইচ্ছে করে? আসলে না, ছোটোবেলায় ওই সময়টা তো অনেক মজা লাগতো আর কি, মানে ঈদ আসলেই আমরা অপেক্ষায় থাকতাম যে রোজার ঈদ কবে আসবে, নতুন জামা কাপড়। হ্যাঁ, আর এখন তো প্রতিদিনই নতুন জামা কাপড় পরা হচ্ছে। আর কুরবানি দিয়ে আমরা একদম বন্ধুদের বাসায় যাব, মাংস খাবো, রুটি খাবো, চালের রুটি, হ্যাঁ, হালুয়া খাবো, ব্যাপারটাই অন্যরকম। হ্যাঁ, পোলাও খাবো, এইসব কাজ করতে। এখন তো পোলাও দিলেও আমি খাই না, কোনো দাওয়াতে গেলে আমি এড়িয়ে চলি পোলাওটাকে, মানে হালকা একটু। যেমন কালকে একটা দাওয়াতে গেলাম, ওখানে ওই একটু কাচ্চি ছিল, কাচ্চি মাংসের, মানে একটু টুকরা নিয়ে একটু খেলাম, খেতে হবে ওটাই, হ্যাঁ ওইটুকুই। আচ্ছা, মানে ভারী একদম রাইস টাইস দিয়ে ভরপুর খাওয়া দাওয়া ছাড়া একটু কম খাওয়া হয়, একটু মানে খেতে ইচ্ছে করে না, নাকি একটু মেইনটেইনের জন্য? মেইনটেইনের জন্য। ওকে, খেতে ইচ্ছে করে। আচ্ছা, খেতে যখন ইচ্ছে করে, রান্না করতেও কি ইচ্ছে করে? রান্নাঘরে যাওয়া হয়? হ্যাঁ, রান্না করা হয়। একটা মেমোরি আছে আমার, জার্মানিতে আমাদের এটিএন বাংলা চেয়ারম্যান সাহেব ডক্টর মাহফুজুর রহমান সহ একটা বাসায় আমরা দাওয়াত খেতে গিয়েছিলাম। তো ওই ভদ্রলোক বাউল গান করেন ওখানে, তার ওয়াইফ ফরেনার।
তো হঠাৎ দেখলাম টেবিলের মধ্যে বেগুন দিয়ে মুরগি, এই রেসিপিটা আমি ওখান থেকে শিখলাম। আচ্ছা, তো আমি ওটা দিয়ে খেয়েছি, মজা পেয়েছি, এবং বাংলাদেশে এসে এটা ট্রাই করেছি আমি। দেশি মুরগি দিয়ে বেগুন সবসময় খাওয়া হয়। আচ্ছা, বাঙালি আনার একটা হ্যাঁ। থাকে, ব্যাপার থাকে। তার মানে ফ্যামিলির জন্য যদি আপনাকে রান্না করতে বলা হয়, ফুল ফ্যামিলির জন্য আপনি না অনায়াসে রান্না করতে ওরকম না, পারবেন? মানে আমি শখে মাঝে মাঝে ইচ্ছে হলে আমি একটু সব মশলা টশলা একসঙ্গে দিয়ে মেখে, হ্যাঁ। তো আমরা তো চিটংয়ের লোক, চট্টগ্রামের, ওখানে একটু মেজবানি মশলা আছে, ওই মশলাটা দিলে একটু ফ্লেভার ভালো হয়, একটু মজাদার খাবার রেডি। একদম একদম। আচ্ছা, আমরা আরো কিছু গল্প শুনবো আপনার কাছে, কিন্তু একটা গান শুনতে ইচ্ছে করছে। আমরা কি একটা গান গান যেটা শুনতে হচ্ছে পারি? মা দিবস তো গেলই, জি, এই মা দিবসের একটা বিশেষ প্রোগ্রাম আমি মানে মাদের গান শুনিয়েছি। এটা হচ্ছে ঢাকা ক্লাবে আজাদ প্রোডাক্টসের ব্যানারে, ওনারা প্রতি বছর 24 বছর ধরে অ্যাওয়ার্ড দিয়ে আসে, রত্নগর্ভ মানে মাদের, মাদের। রত্নগর্ভ মাদের, হ্যাঁ। তো সেখানে এই গানটাকে আবারও মানুষ, আমি মাদের চোখে পানি দেখলাম। এই গানটা সিনেমা হয়েছে, সিনেমার প্রডিউসার হল আমার ডক্টর মাহফুজুর রহমান, সিনেমার নাম পুত্র এখন পয়সাওয়ালা। তো এই গানটি আমি গেয়েছি। পুত্র এখন পয়সাওয়ালা, বাড়ি যে তার 3-4 তালা, সব তালাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর, বিয়ের পরে বউ আপন, মা এখন পর। কিন্তু কি হওয়া উচিত, সব তালাতেই সবার আগে মায়ের হবে ঘর, মা ছাড়া পৃথিবীটা অন্ধকার কবর। বাহ, দারুণ। মাহফুজ ভাইয়ের সাথে অনেক দেশে আমি শো করতাম, একটা দেশে না অনেক দেশে গেছি। তা আমি এই গানটা দিয়ে সবসময় শুরু করতাম অনুষ্ঠান। তো মাহফুজ ভাই বসে বসে শুনতেন, তখন উনি গান করতেন না। আরো তো অনেক গান হয়েছে, সম্প্রতি কি আর কোনো গানের কাজ হাতে নেওয়া হচ্ছে যেটা হয়তো বা ঈদের পর আবার নতুন করে শুরু করবেন? আমি তো ঈদের রিলিজ করলাম যেটা, ওই যে ভারতের নচিকেতার কথাও সুরে, গানের নাম হচ্ছে ঢাকা, দেশের গান আর কি, বাংলাদেশ মানে ঢাকা। সেটা কি আমরা কিছুদিন পরে সেটা এটা অলরেডি release আমার হয়ে আমার গেছে? চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে আবার মানে মানে শুনতে পাচ্ছেন সবাই, দেখছেন। দুটো লাইন কি শোনা যায় না যে না, গানের আর কথাটা? ওই আরেকটা আছে তসিবার সাথে একটা গান আমি গেছি, নতুন প্রজন্মের, তুই হন্ডে আয় হন্ডে, এটা চিটংয়ের ভাষার গান। আচ্ছা, আপনি তো চিটাগংয়ের লোক। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য এটা তো তাহলে তোমার সহজ লাইন হয়েছে। শুনতে পারি। তুই হন্ডে আয় হন্ডে, তোরে আয় নসাই জুম, তুই যাইবা জান্ডে জান্ডে, তুই হন্ডে আয় হন্ডে। দারুণ দারুণ। হার্ট অ্যাটাক বেশি এই হয় জন্যই দেখবা, মনে হয় কোরবানিদের সময় দেখবো হার্ট অ্যাটাক বেশি। এই জন্যই মনে গরুর হয় নলা এই যে একদম মুছিয়ে মেরিয়ে একদম পেয়েছে, তো খায় না, তো গিলে ফেলে সব। এইভাবে খাবেন না গরুর মাংসটা, রেড মিট একটু কম খাবেন যদি বেশি দিন বাঁচতে চান। আসলে যে চিটাগংয়ের যে ভাষা, এটা যে বলে না যে সিলেটে গিয়ে তামিল, নিহত হ্যাঁ। হয়, চট্টগ্রামে আহত হয়, সিলেটে কেন নিহত হয়। কেন না, কেন নিহত হবে এটা আমি মানি না, চিটাগংয়ের ভাষা। আমি বলি, আমি কালকেও একটা প্রোগ্রাম করলাম ফিল্ম ক্লাবে, আমি আমার ওই যে একটা জনপ্রিয় গান আছে, মধুকে বিষ খাওয়াইলা, জি, ওটা সবাই গাচ্ছে। এবং আমেরিকাতে গেছি আমি, হাজার হাজার লোক, আমি গাচ্ছি মধুকে, পুরা হল গাচ্ছে। তো এখানে ভাষার কোনো মানে গানের কোনো ভাষা নেই, গানের কোনো basically। ভাষা হয় না আসলে। বুঝতে একটু কষ্ট হয় না, কিন্তু গান তো ঠিকই বুঝে, কলজার ভিতরে গাঁথতে রেখে তোমারে, এটা তো বুঝো না। আপনি তো গান শুরু করেছেন অনেক আগে থেকে, আপনার দীর্ঘদিনের জার্নি, কিন্তু 3 যুগ, হ্যাঁ, 3 3 যুগ যুগের চলছে আমার। জার্নি, একদম মানে এটা ভাবা যায় না। মানে আমাদের কাছে আপনার সাথে আপনার যারা সান্নিধ্য পাচ্ছেন এখন, তাদের জন্য এটা ব্লেসিং, প্লাস হচ্ছে যারা আপনার সাথে কাজ করতে পারছে, এটাও একটা ভালো, এবং আমরা আপনাদের কাছ থেকে শেখার কিছু একটা সুযোগ পেয়েছি, এটা একটা ভালো বিষয়। তো এই যে দীর্ঘদিনের জার্নিতে প্রথম কি মনে আছে কোন গান আপনি গেয়েছিলেন, এবং সেই গানের পারিশ্রমিক কত ছিল, এবং প্রথম পারিশ্রমিক দিয়ে আপনি কি কিনেছিলেন, কার জন্য মনে পড়ছে? আমার এলাকাতে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হতো, যখন আমি গান, যখন যে সবাই জেনে গেল আমি গান করি, জি, তো ওই সময় 1,500-2,000 টাকা অনেক ব্যাপার। আমি অফকোর্স। প্রোগ্রাম করতে গেলে এরকম, তা আমার চাচা আছেন, আমাকে বললেন যে একটা অনুষ্ঠান আছে, তোমাকে করতে হবে। তো উনি বললো, আমি যখন বললাম 2,000 টাকা দিতে হবে, বলছে না এত টাকা, 500 টাকায় করে দাও। যাকে নিয়ে ওটা প্রোগ্রাম করে দিয়েছিলাম, যেহেতু চাচা রিকোয়েস্ট করেছে। এরপর এই
ওই সময় আমার মনে আছে এই এই এইসব টুকটাক প্রোগ্রাম করে তা আমার চাচাটা অন্যদিকে চলে যাবে, অন্য অন্য জায়গায়, ওনাদের আর নতুন ভিটা একটা কিনেছে, ওখানে বাড়ি করবে। তো তা আমাদের পাশের জায়গাটা বিক্রি করবে। তা আমার মনে আছে আমারটা এই গানের টাকা দিয়ে আমি 11,000 টাকা দিয়ে ওই জায়গাটা কিনেছিলাম। বাহ, অনেক বড় জায়গা। জায়গাটা তো নিশ্চয়ই এখনো আছে। আছে। কি করেছেন ওখানে পরবর্তীতে? না বাড়ি বাড়ি করা না, হয়েছে? ওই তো আমারটা মিলে ওটা মিলে একটা বাড়ি হয়েছে। বাহ, দারুণ। আগে তো সব মানে সবাই মানে একসঙ্গে থাকতো মানে। আপনি ক্যাসেট থেকে সিডি এবং পরবর্তীতে সিডি থেকে টিভি চ্যানেল, টিভি থেকে এখন ইউটিউব, ওটিটি প্ল্যাটফর্ম, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে রিলস ভিডিও সবকিছুতে আমাদের মানে আমার ইনকামটা হচ্ছে স্টেজ শো। যেহেতু আমরা ক্যাসেট বের করতাম না, ওখান থেকে টাকাটা আসতো। আমি এই যে এটিএন মিউজিক যেটা তুমি শুনলে ভাল লাগবে, অবশ্যই আমার ভাল লাগে। সবচেয়ে সুপারহিট অ্যালবামটা আমার এটা হচ্ছে ঘুরাও দুনয়ন। এটা তুমি এখানে জিজ্ঞেস করবে এটিএন মিউজিকে, সবাই বলবে, একদম মহস ভাই নিজেও জানেন যে ওখানে হিট গান ছিল, ওরে বন্ধুরা তোমার নাম দিয়েছে কালে নাগিনী, এই গানটা। তারপর যদি আশা থাকে রে মনে ঘুরাও দুনয়ন যদি, এই গান। তারপরে আব্দুল করিমের একটা গান আমি গিয়েছিলাম, আমি তোমার কলের গাড়ি তুমি হও ড্রাইভার। আমার মতো করে সুরে আমি গিয়েছিলাম আর কি। এই যে প্রজন্ম ওয়াইজ প্রজন্ম যে একটা কালের পরিবর্তন এবং প্রযুক্তি নির্ভর এবং সেই সাথে এআইও যুক্ত হয়েছে এবং এআই দিয়ে গানও তৈরি হচ্ছে, তো ক্যাসেট থেকে এই পর্যন্ত জার্নিতে পরিবর্তনটা আপনি পুরোপুরি দেখেছেন, এখনো দেখছেন, আপনার কাছে কেমন লাগে? এআইটা হচ্ছে মানে মিউজিক যারা করেন ওদেরকে একদম শেষ করে দিচ্ছে, যারা কম্পোজার, যারা অ্যাকুস্টিক মিউজিক যে সম্ভাবনা যেটা আমরা চাচ্ছি দেশে আরও বেশি বেশি ভায়োলিন প্লেয়ার বা তোমার বাঁশি, হ্যাঁ, তবলা, যত অ্যাকুস্টিক্স মিউজিশিয়ান আছে, মিউজিশিয়ান বা যন্ত্রগুলো আছে আর কি, তা আমরা চাই এগুলি বেশি বেশি হোক আরও। এরকম সরকারের কাছে আমাদের দাবি আছে, এরকম আমরা বুঝবো হয়তো সারা বাংলাদেশের জন্য মানে কলেজ বা ইনস্টিটিউট এগুলি খোলা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে তো আমরা অন্যান্য সেক্টরের সংস্কৃতি নিয়ে এটা এই প্র্যাকটিস হলো তো এটা শেষ হয়ে যাবে। সংস্কার কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন সেক্টরে, যদি খেলাধুলা বলি, বিভিন্ন অঙ্গনে, গভর্নমেন্ট সেক্টরেও অনেক সংস্কার হচ্ছে। গানের সেক্টর এমন কোন সংস্কার করলে প্রত্যেকটা শিল্পীর জন্য বেশ ভালো হয়, বা স্পেশালি যারা মিডিয়াতে কাজ করছে? রয়্যালিটিটা আমরা একদম বঞ্চিত। এই কোম্পানিগুলো বলছে, হ্যাঁ, এই যে আমাদের অনুমতি ছাড়া ইউটিউবে যে আমাদের গানগুলো দিয়ে কপিরাইট হাজার হাজার টাকা কামাচ্ছে, তা আমরা তো কিছু পাচ্ছি না। তো এটা যদি একটা নীতিমালা করে দেওয়া হয় রয়্যালিটি, এই সেক্টরে এগুলি অনেক আলোচনা করতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আমাদের অবশ্যই বসতে হবে, আমরা বুঝবো আর কি। আচ্ছা, অবশ্যই আরো ভালো কিছু হোক, কারণ আমাদের যারা গুণী শিল্পী আছেন তাদের কাছ থেকে যেন কিছু দুস্থ শিল্পীদের নাম লিখে না হয়। রয়্যালিটি পেলে কিন্তু আমাদের আর পাশের দেশে ইন্ডিয়াতে, হ্যাঁ, একজন শিল্পী এই একবার হিট করলেই হয়ে যায়, তারা সারা জীবন রয়্যালিটি থেকে তার জীবন চলে যায়। আপনার কাছে মনে হয় যে মূল্যায়নের জায়গাটা আরেকটু বৃদ্ধি করা দরকার? হ্যাঁ, আরেকটা, যেহেতু এখন কার্ড সিস্টেম করছে সব কিছু, আমরা শিল্পীরাও যারা বহুদিন ধরে সিনিয়র মানে হয়েছি এখন, তো আমাদের জন্য একটা কার্ড আমরা তো অবশ্যই চাইব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। এটা আমি অবশ্যই আমাদের খয়াম ভাই সংস্কৃতি মন্ত্রী, প্রতিমন্ত্রী, তার কাছে আমি বলেছি যে আমরা একটা সিআইপি কার্ড চাই। সিআইপি কার্ডটা কি? কালচারাল ইম্পর্টেন্ট পার্সন। আচ্ছা, হ্যাঁ, এই কার্ডটা এটা যখনই আমরা বসবো প্রধানমন্ত্রীর সঙ্গে। আপনার তো অসংখ্য গান রয়েছে, রোমান্টিক গান স্পেশালি, সেখান থেকে এমন কোনো গান আছে যে গানটা গাওয়ার সময় প্রত্যেকবার আপনি স্পেসিফিক কারো কথা মনে করতে করতে গান গাওয়ার সময় ইমোশন দিতে গেলে না কাউকে মনে করতে হয় না, মানে একটা ভিতরে সবার জীবনে তো প্রেম টেম আসে, যদি বলে যে আসে না, এটা মিথ্যে, তাহলে সে মানুষই না। তাহলে প্রেমহীন কেউ বা মানে মানুষ টুপি মানুষ মানে অমানুষ আর কি, কারণ প্রেম থাকবে মানুষের জীবনে। হ্যাঁ, তো সেটা ব্যক্তিও হতে পারে, আবার কিন্তু গানও হতে পারে বা অন্য কোনো বস্তুও হতে পারে। সবাই পছন্দ করে।
খুব বেশি মনে পড়ে তোমাকে, ভুল করে মনে পড়ে তোমাকে, বা পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি, অন্য কিছু আমি চিনি না, জীবনে তোমাকে চাই, মরণের পর কি তা জানি না। এটা আছে এই একই রাগের উপরে, বলো না কেন আকাশ নেমে আসে সাগরের বুকে, বলো না কেন ঝরে না নদী খুঁজে কিসের সুখে, সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। দারুণ দারুণ। আচ্ছা, নতুন প্রজন্মের তো বেশ ভালো গান হচ্ছে, করছেন ওনাকে, আপনার কাদের গান ভালো লাগে? নতুন প্রজন্মের শোনো, ভালো মন্দ সবসময় আছে, আমাদের সময়ও ছিল, এখন অনেকেই ভালো করছে, কারণ ওভাবে নাম বলতে চাই না, নতুন প্রজন্মে ভালো, ওরা ভালো করছে অনেক। আচ্ছা, ফিউশন এবং কভারও কিন্তু অ্যাড হচ্ছে, তারপর রিমিক্স অ্যাড হচ্ছে, এই ব্যাপারগুলো কেমন লাগে? আমার মনে হয় কি, মানে ওই যারা নতুন প্রজন্ম, ওদের বিশেষ করে যারা রিয়েলিটি শো থেকে এসছে, ওদের কিন্তু নিজেদের গান, মানে মৌলিক গান নেই। তো আমি বলবো যে তোমরা মৌলিক গান একটু জোর দাও, মৌলিক গান, হিট হোক না হোক, নিজের গান, নিজের গান। আমরা যেমন আমি গাইলে নিজের গানই করি স্টেজে, মানে অনেক গান গাইতে পারবো আমি দাঁড়িয়ে, হ্যাঁ, নিজের গান সব। সেরকম আমি বলবো যে ওদের ভাগ্যটা খারাপ যে ওরা ওই অডিও ক্যাসেটের যোগে ওরা আসেনি, সেই জন্য ওদের গান কম, মৌলিক গান। আর অবশ্যই তোমাদের অনেকেই আছেন জাতীয় বেয়াদব, বিনয়ী হতে হবে, বিনয়ী। শিল্পী হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া খুবই জরুরি, ভালো মানুষ হতে হবে, তারও ভালো শিল্পী, এটা মাথায় রাখতে হবে। জ্ঞান দিচ্ছি না, মানে অনুরোধ করছি, সিনিয়রদের সম্মান দিতে হবে, যেটা আমি দিই আর কি। জি, অবশ্যই। অবসর সময় পাওয়া হয়? আর আড্ডা দিতে পছন্দ করি। বাহ, কার, ফ্যামিলির সাথে না ফ্রেন্ডদের সাথে? ফ্যামিলির সাথে তো আড্ডাতে প্রতিদিনই ফ্যামিলির সাথেই থাকি, বাইরে গেলে আড্ডা দিই বন্ধুদের সঙ্গে। সেখানেও কি গানের আসর বসে? আপনাকে পেলে তো নিশ্চয়ই। মাঝে মাঝে বসে, কিন্তু আমি গাই না, আমি শুনি তখন। আচ্ছা, শুনতে ভালো লাগে। আচ্ছা, অনেক সময় শ্রোতা হয়ে যায়, গান শুনতে হবে, মানুষকে শুনতে হবে, তাহলে কানছেন টানছেন না। গায়ক হতে হলে গান শুনতেও হবে। উস্তাদ বড় গুলাম আলী খাঁ, গুলাম আলী, মেহেদি হাসান, এই যে কিশোর কুমার, মোহাম্মদ রফি, বাবা আগে যারা ছিলেন, হ্যাঁ, সবার গানই শুনতে হবে। আবিদা পারভিন, অনেক শিল্পী আমার মানে প্রিয় আছে, ইন্ডিয়া হরিহরন, অনুপ ঝোলদার, পঙ্কজ উদাস, সব তো একদম বিখ্যাত বিখ্যাত। বাপ্পি লাহিড়ি তো এসছেন এখানে, বাপ্পি লাহিড়ি, নচিকেতা আমাদের। তারপরে এখন এই প্রজন্মের ও পুরনো হয়ে গেছে, শুভমিতা, শ্রীকান্ত আচার্য, অনেক শিল্পী ভালো ভালো গায়, ওদেরকে শুনতে হবে যারা ভালো গায়। আর পাশাপাশি আর কি কি গুণাবলী থাকাটা দরকার যাতে তাদের জন্য আরো ভালো হয়, বেটার করতে পারে তারা? গুণাবলী সব বলেই দিলাম যে কি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সাধনা, ধৈর্যটাও মনে হয় অনেক ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস। নিজের গানটাকে নিজেকে শুনতে হবে, আগে নিজেকে ভালো লাগতে হবে যে গানটা কেমন, যেটা আমরা করি। আমি কিন্তু আমার গানটা শুনে আমি অনেকবার, একটা আমি গজল, মৌলিক গজল রেকর্ড করলাম, আমি দুবার গেয়েছি, গানটা আমার পছন্দ হয়নি, তা আমি আরেকবার গাইব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা আড্ডা হয়েছে, গল্প আড্ডা, সময় শেষ হয়ে গেছে, বাড়ি ফিরে যেতে হবে। আমার খুব ভালো লাগলো। এটিএন এর, আমি একজন এটিএন পরিবারের মানুষ বেসিক্যালি, অবশ্যই, কারণ আমার মনে আছে এই এটিএনটা যখন 1 ঘন্টা ছিল, তখনই আমার একক প্রোগ্রাম গেছে 5টা গানের, এটা বিশাল ব্যাপার ওই সময়। তো তখন থেকে আমি এটিএন পরিবারের সঙ্গে আছি, মাহফুজ ভাইয়ের সঙ্গে অনেক দেশে গেছি, কনসার্ট করেছি আমি, অনেক কাজ করেছি, অ্যালবাম তো বললামই সুপারহিট, এটিএন মিউজিক অনেক, আমার 5-6টা অ্যালবাম বের হয়েছে। তো এটিএন পরিবারের সাথে আমার একটা সুন্দর সুসম্পর্ক আছে এবং ভালো লাগা আছে। তো মাহফুজ ভাই আমাকে বকা দেন যে আপনি কেন ইন্টারভিউ দেন না, কেন আসেন না চ্যানেলে। তো এখানে এই স্টুডিওতে অনেক বছর পরে আসলাম আমি, খুব ভালো লাগছে, অনেকের সঙ্গে আবার দেখা হলো। আর এটিএন পরিবার সবাই মোটামুটি আমাকে চেনে, যারা পুরনো ওরা আমাকে চেনে আর কি, অবশ্যই ভালো লাগলো। আই লাভ এটিএন বাংলা, এটিএন বাংলার সঙ্গে থাকবেন আপনারা সবসময়। আমার যারা দর্শক
তাদেরকে আমি সবসময় বলি, প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না। লাভ ইউ অল। আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ মোবারক। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথে থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।